আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় দুটো স্পোর্টস ব্র্যান্ডের কথা যদি বলি, কোন দুটো নাম আগে মাথায় আসবে? অ্যাডিডাস আর পুমা, তাই না? কিন্তু কি হবে যদি শোনেন এই দুটো ব্র্যান্ড আসলে একই পরিবারের দুই ভাইয়ের চরম শত্রুতার ফসল? না, এটা কিন্তু কোনো সাধারণ বিজনেস রাইভালেনির গল্প না। এটা একটা ভয়ঙ্কর পারিবারিক ঝগড়ার কাহিনী, যা শুধু দুটো ভাইকে আলাদা করেনি, একটা গোটা শহরকে একেবারে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। চলুন সেই অবিশ্বাস্য গল্পের ভেতরে ঢোকা যাক। জার্মানির ছোট্ট একটা শহর, হের্জোগেনাগ। এই শহরের একটা অদ্ভুত ডাকনাম ছিল দ্য টাউন অফ বেন্টনেক্স, বা মাথা নিচু করা মানুষদের শহর। ভাবছেন এমন নাম কেন? কারণটা শুনলে অবাক হবেন। এখানকার মানুষজন একজন আরেকজনের সাথে কথা বলার আগে কি করত জানেন? তাদের জুতোর দিকে তাকাত। পায়ে অ্যাডিডাস নাকি পুমা, কে কোন দলের সেটা ঠিক করে দিত একজোড়া জুতো। এই জুতোই ছিল তাদের পরিচয়ের সবচেয়ে বড় চিহ্ন। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। কিভাবে দুই ভাইয়ের ব্যক্তিগত জেদ আর অহংকার একটা গোটা শহরকে দশকের পর দশক ধরে আলাদা করে রেখেছিল, আর কিভাবে সে শত্রুতা থেকেই জন্ম নিল স্নিকারের দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ। হের্জোগেনাগ শহরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে আউরাখ নদী। কিন্তু এই নদীটা শুধু জিওগ্রাফিকভাবে শহরটাকে ভাগ করেনি, করেছিল সামাজিকভাবেও। নদীর এক পারে গড়ে উঠেছিল অ্যাডিডাসের রাজত্ব, আর অন্য পারে পুমার। আর এই বিভাজন এতটাই গভীরে চলে গিয়েছিল যে তা মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা অংশে ঢুকে পড়েছিল। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে, ধরুন আপনি অ্যাডিডাসের কারখানায় কাজ করেন, তাহলে আপনার জন্য শহরের নির্দিষ্ট কিছু রুটির দোকান আর বার ছিল। পুমার কর্মীদের জন্য ছিল আবার অন্যগুলো। এমনকি বাচ্চারাও জানত কোন ফুটবল ক্লাবের সাপোর্টার হতে হবে। একদিকে এএসভি হেরোটসোগেনাক, যাদের পেছনে অ্যাডিডাস, অন্যদিকে এফসি হেরোটসোগেনাক, যাদের সাপোর্ট দিত পুমা। আর দুই কোম্পানির কর্মীদের মধ্যে কথা বলা তো অনেক দূরের ব্যাপার, প্রেম বা বিয়ে করাটা ছিল রীতিমতো একটা অকল্পনীয় বিষয়। আর এই শত্রুতা যে কতটা গভীরে চলে গেছিল তার একটা দারুণ উদাহরণ কিন্তু একদম হাল আমলের। অ্যাডিডাসের এক ইন্টার্নকে তার ভাই মজা করে বলেছিল, পুমাতেও তো চেষ্টা করতে পারিস। মেয়েটির প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সে এমনভাবে আটকে উঠেছিল যেন তাকে কোনো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে বলা হয়েছে। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিদ্বেষটা কিভাবে মানুষের মনে গেঁথে গিয়েছিল। কিন্তু শুনলে অবাক হবেন, এই গল্পের শুরুটা একদমই এমন ছিল না। চলুন টাইম মেশিনে করে একটু অতীতে ফেরা যাক। সেই সময়ে যখন এই শত্রুতার কোনো নামগন্ধই ছিল না, যখন দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একটাই স্বপ্ন দেখতেন। অ্যাডাল্ট ড্যাজলার, যাকে সবাই ডাকত অ্যাডি বলে, তিনি ছিলেন একজন সত্যিকারের শিল্পী। জুতোর ডিজাইন আর অ্যাথলিটদের পারফরমেন্স কিভাবে আরও ভালো করা যায় তা নিয়ে ভাবাই ছিল তার নেশা। অন্যদিকে তার বড় ভাই রুডলফ বা রুডি ছিলেন একজন তুখোড় ব্যবসায়ী। অসাধারণ ব্যক্তিত্ব আর কথা বলার জাদুতে তিনি যে কাউকে পুটিয়ে ফেলতে পারতেন। মানে একজন হলেন কারিগর আর একজন হলেন বিক্রেতা, একদম পারফেক্ট কম্বিনেশন, তাই না? ১৯২৪ সালে মায়ের লন্ড্রির ঘরে দুই ভাই মিলে শুরু করেন তাদের স্বপ্নের কোম্পানি, গেব্রুরা ড্যাজলার শু ফ্যাব্রিক, অর্থাৎ ড্যাজলার ব্রাদার্স শু ফ্যাক্টরি। তাদের লক্ষ্য ছিল একটাই, অ্যাথলিটসদের জন্য দুনিয়ার সেরা জুতো তৈরি করা। আর তাদের সে কঠোর পরিশ্রমের ফলও কিন্তু মিলতে খুব বেশি দেরি হয়নি। আর তাদের ব্যবসার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই সুযোগটা আসলো ১৯৩৬ সালে। তখন জার্মানির বার্লিনে অলিম্পিকের আসর বসেছে। হিটলার এই অলিম্পিককে আর্যজাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। আর ঠিক সেই মঞ্চে ড্যাজলার ভাইরা এক দুঃসাহসিক বাজি ধরে। অ্যাডি ড্যাজলার নিজে স্পাইক লাগানো একজোড়া বিশেষ জুতো নিয়ে সোজা চলে যান আমেরিকান অ্যাথলিট জেসি ভেন্সের কাছে। সেই সময়ে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানকে জুতো পরানোর সিদ্ধান্তটা ছিল সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই বাজি তাদের ভাগ্যটা একেবারে বদলে দিল। জেসি ভেন্স সেই জুতো পরেই জিতে নিলেন চারটে স্বর্ণপদক। আর রাতারাতি ড্যাজলার ভাইদের কোম্পানি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গেল। কিন্তু সাফল্যের চূড়ায় থেকেও যে কিভাবে সব ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ড্যাজলার ভাইয়েরা তার সবচেয়ে বড় উদাহরণ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে ১৯৪৮ সালে তাদের ৩০ বছরের পার্টনারশিপ এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এমন কি ঘটেছিল যার জন্য তারা আর কখনো একে অপরের মুখ পর্যন্ত দেখেননি?
সত্যি বলতে এই ভাঙনের আসল কারণটা আজও একটা রহস্য। বেশ কিছু তত্ত্ব অবশ্য শোনা যায়। কেউ কেউ বলেন ঝগড়া শুরুটা হয়েছিল দুই ভাইয়ের স্ত্রীদের নিয়ে, যারা একই বাড়িতে থাকতে গিয়ে একে অপরকে একদমই সহ্য করতে পারতেন না। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ রাতের কথাও শোনা যায়। বোমারু বিমান থেকে বাঁচতে যখন সবাই এক বাংকারে আশ্রয় নিয়েছেন, তখন অ্যাডি নাকি মিত্রবাহিনীর বিমান দেখে বলেছিলেন ওই নোংরা জারজগুলো আবার এসেছে। রুডি ভাবলেন কথাটা তাকে আর তার পরিবারকে উদ্দেশ্য করে বলা। সেখান থেকে সন্দেহের শুরু। তবে সবচেয়ে মারাত্মক অভিযোগটা ছিল বিশ্বাসঘাতকতার। রুডি বিশ্বাস করতেন তার ভাই অ্যাডি তাকে নাৎসি বাহিনীর সদস্য বলে মিত্রবাহিনীর কাছে ধরিয়ে দিয়েছিলেন, যার ফলে তাকে জেলও খাটতে হয়। এর বাইরেও আরও কিছু ব্যক্তিগত গুজব ছিল, যা তাদের সম্পর্ককে চিরতরে বিষাক্ত করে দেয়। কারণ যাই হোক, ১৯৪৮ সালে তারা চূড়ান্তভাবে আলাদা হয়ে যান। কোম্পানি আর তার সমস্ত সম্পত্তি দুই ভাগে ভাগ করা হয়। অ্যাডি, তার ডাকনাম অ্যাডি, আর পদবীর ড্যাশ মিলিয়ে নতুন কোম্পানির নাম দেন অ্যাডিডাস। আর রুডি প্রথমে নাম রেখেছিলেন রুডা, যা পরে বদলে হয়ে যায় পুমা। আর সেই দিন থেকেই দুই ভাইয়ের মধ্যে এক নতুন, আরও ভয়ঙ্কর যুদ্ধের সূচনা হয়। এবার ব্যক্তিগত শত্রুতাটা পরিণত হল এক বিশ্বজোড়া ব্যবসায়িক যুদ্ধে। দুই ভাই যেন পণ করেছিলেন প্রমাণ করেই ছাড়বেন কে সেরা। আর এই যুদ্ধের ময়দান ছিল বিশ্বের বড় বড় খেলার মাঠ, অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবল পর্যন্ত সবকিছু। এই যুদ্ধে প্রথম বড় আঘাতটা হানেন অ্যাডি। ১৯৫৪ সালের ফিফা বিশ্বকাপে অ্যাডিডাস পশ্চিম জার্মানি দলকে এমন এক ধরনের বুট দেয় যা ছিল এক কথায় বৈপ্লবিক। হালকা ওজনের এই বুটে স্ক্রু দিয়ে স্পাইক লাগানো থাকত, যা মাঠের অবস্থা অনুযায়ী বদলানো যেত। আর ভেজা মাঠে এই প্রযুক্তির অবিশ্বাস্য সুবিধা নিয়ে জার্মানি বিশ্বকাপ জিতে নেয়। অ্যাডিডাস হয়ে ওঠে বিশ্বসেরা। কিন্তু রুডিও তো সহজে হার মানার পাত্র ছিলেন না। তিনি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। আর সেই সুযোগ এলো ১৯৭০ সালের বিশ্বকাপে। রুডি এমন এক চাল চাললেন যা মার্কেটিংয়ের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে আর অ্যাডিকে পুরোপুরি হতবাক করে দেয়। সেই সময়ের সবচেয়ে বড় তারকাকে ফুটবল সম্রাট পেলে। দুই ভাই জানতেন পেলের পায়ে যার জুতো থাকবে সেই কোম্পানি বাজিমাত করবে। তাই তারা একটা চুক্তি করলেন, কেউই পেলেকে স্পন্সর করবে না। কিন্তু রুডি গোপনে পেলের সাথে যোগাযোগ করেন। এরপর যা হলো তা ছিল একটা মাস্টার স্ট্রোক। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে পেলে রেফারির কাছে খেলা শুরুর বাঁশি বাজানোর আগে একটু সময় চেয়ে নিলেন, কারণ তার জুতোর ফিতে বাঁধতে হবে। ভাবুন একবার, সারা বিশ্বের কোটি কোটি দর্শক, সমস্ত ক্যামেরা তখন জুম ইন করে দেখছে ফুটবল সম্রাটকে, যিনি নিচু হয়ে যত্ন করে তার পিউমা কিং বুটের ফিতে বাঁধছেন। এক মুহূর্তে পুমা বিশ্বের সবচেয়ে বড় তারকার পায়ে নিজেদের জায়গা করে নিল। অ্যাডি হতবাক। রুডি আরও একবার বুঝিয়ে দিলেন এই যুদ্ধে কোনো নিয়মকানুন নেই। এই প্রতিদ্বন্দ্বিতা তাদের দুজনের জীবনভর চলেছিল। তারা একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি এনেছেন, সেরা অ্যাথলিটদের পেছনে টাকা ঢেলেছেন, কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্কের বরফটা আর কোনো দিনই গলেনি। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, আলাদা হওয়ার পর দুই ভাই আর একটি বারের জন্য একে অপরের সাথে কথা বলেননি। ১৯৭০-এর দশকে ৪ বছরের ব্যবধানে তারা দুজনেই মারা যান। তাদের কবর দেওয়া হয় একই কবরস্থানে, কিন্তু যতটা সম্ভব দূরে, একে অপরের থেকে মুখ ফিরিয়ে। তাদের জীবনের দূরত্বের এক করুণ প্রতীক হয়ে রইল তাদের কবর। এই টাইমলাইনটা পুরো ঘটনাটাকে এক নজরে সামনে নিয়ে আসে। দেখুন, ১৯২৪ সালে একসাথে পথ চলা শুরু, ১৯৪৮ সালে তিক্ত বিচ্ছেদ, আর তারপর ৬০ বছরের এক দীর্ঘ শীতল যুদ্ধ। অবশেষে ২০০৯ সালে এসে সেই বরফ গলার একটা প্রতীকী চেষ্টা করা হয়। ২০০৯ সাল, বিশ্ব শান্তি দিবস। যে ফুটবলকে কেন্দ্র করে তাদের শত্রুতা এত তীব্র হয়েছিল, সেই ফুটবলকেই বেছে নেওয়া হল শান্তির প্রতীক হিসেবে। অ্যাডিডাস এবং পুমার কর্মীরা মিলে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলে। দুই কোম্পানির সিইওরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ম্যাচে অংশ নেন। ৬০ বছরের দীর্ঘ শত্রুতার এক আনুষ্ঠানিক এবং প্রতীকী অবসান ঘটানো হল সেদিন। একটা পরিবার ভেঙে গিয়েছিল, একটা শহর দুই ভাগ হয়েছিল। দুই ভাই সারা জীবন একে অপরের শত্রু হয়ে থেকেছেন। গল্পটা নিঃসন্দেহে খুব দুঃখের, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তাদের এই তীব্র ব্যক্তিগত বিদ্বেষ আর একে অপরকে হারানোর জেদ যদি না থাকত, তাহলে স্পোর্টসওয়্যারের দুনিয়ায় কি এত নতুনত্ব আসত? অ্যাথলিটরা কি এত ভালো জুতো পেত?
হয়তো তাদের শত্রুতার আগুনটাই খেলার দুনিয়াকে এতখানি এগিয়ে নিয়ে গেছে। তাদের এই তিক্ত প্রতিদ্বন্দ্বিতাই কি শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা ভালো খেলা তৈরি করে দেয়নি? ভাবার বিষয়, তাই না?